বিয়ে করবি ভালো কথা, আগে তোর বড় ভাই ইকরামের হোক। শাহাবুদ্দিনের কথায় লোকমান পুনরায় বলে উঠল, আব্বাজান, আপনি কি ভুলে গেছেন বড় ভাইজান যে জীবনে বিবাহ করবে না প্রতিজ্ঞা করেছিল? হ্যাঁ, বড় ভাইজান তো মেয়েদের দেখলেই এড়িয়ে চলে, সেখানে আবার বিবাহ। হাসালেন চাচা যান। ইখওয়ান যে তাকে অপমান করলো তা ঠিকই বুঝতে পারলো ইকরাম। ভ্রু কুচকে তাকায় লোকমানের দিকে। লোকমান মাথা নামিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে, তা মেয়ে কি পছন্দ আছে নাকি আমরা দেখব? ইকবালের কথায় লোকমান লজ্জা ভাব নিয়ে সবার দিকে তাকায়। রোহিত ধমক দিয়ে বলে, লজ্জা নারীর ভূষণ, খামাখা মেজাজ বিগড়ে দিস না, যা বলবি সরাসরি বল। আমার পছন্দ আছে বড় ভাইজান। পুনরায় লজ্জায় চিবুক নামিয়ে নেয়। ইকরাম শরীফকে জহুরির চোখ দিয়ে সবাই পরখ করছে। কোন মহলের মেয়ে সেও জানতে চায়। তা কোন মহলের, কোন গ্রামের মেয়ে রোকমান? বলো, খোঁজ নিয়ে দেখি। শাহুমাউতের কথায় মাথা তুলে তাকায় লোকমান, দাঁত কেলিয়ে হাসে। যে চাচাজান, আমাদেরই। আমি বিবাহ করব আব্বাজান, আমার মেয়ে পছন্দ করা আছে আব্বাজান, সময় হলে মেয়ের ব্যাপারে সব জানাবো। লোকমানকে কথা শেষ করতে না দিয়ে নিজের বিয়ের কথা বলেই ইকরাম হান হুনিয়ে চলে গেলেন নিজ কক্ষে। ইকরামের কথায় সবাই হতবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করছে। লোকমান কিঞ্চিত রেগে গিয়ে বাইরে পা বাড়ালো। ইখওয়ান চিন্তা করছে, কোন মেয়েকে আমার ভাইজান পছন্দ করলেন? কোন মহলের মেয়েকে দেখে শেষমেশ বিয়ের সিদ্ধান্ত নিলেন ভাইজান? দেখতে হবে বিষয়টা, না হলে রাতে আজ ঘুম আসবে না। ঠিক আছে, বিয়ের জিনিস তো আর অপরাধ না। ছেলে যখন চাইছে তখন বিয়েটা করেই দেই। কি বলিস ছোট? বড় ভাইয়ের কথায় শাহাবুদ্দিন পৈশাচিক হাসি দেয়। জি ভাইজান, মহলের ছেলেদের খুশি আমাদের খুশি। কিরে কিরে ইকরাম, খুশি হোসনি? চাচার কথায় ইখওয়ানের হুঁশ আসে। আবার জিগাই। বিদ্রুপের হাসি দিয়ে জায়গা প্রস্থান করেন। পারুল একা একা মক্তবে যাচ্ছে আর বিড়বিড় করে রাহেলা বানুকে বকছে। আজ পারুলের মেজাজ তুরঙ্গে আছে। রাহেলা বানু আজ পারুলকে খুব মেরেছে, সামান্য তরকারি ফেলে দেওয়ায়। হাঁটার গতিতে বোঝা যাচ্ছে মহারানী খুব রেগে আছে। বড় বইনের বয়সের সেমরিরে আম্মা ডাকতে হয়। আব্বা খেয়া কাম পায় নাই, এক সেমরিরে বিয়া কইরা আনছে। ফালতু মহিলা, মহিলা ক্যারে ফালতু সেমরি খান। মাঝে মাঝে মন ডাসে কাঁচামরিচ দিয়া সিবাই খাই। আব্বার বউ দেখা পারি না। আচমকাই ধাক্কা খায় পারুল। সামনে তাকায়, দেখে ৮-৯ বছরের একটা পোলা পড়ে আছে। প্যান্ট খুলে হাঁটুতে পড়ে আছে। কি রে আকাশ, তোর এই অবস্থা কে? প্যান্ট তোল বেয়াদব পোলা। পেন তুলন যাইব না বুবু? পারু ভ্রু কুচকে তাকায়। কেন রে, কি সমস্যা? কই থেকে অমন কইরা দৌড়ে আসলি? আকাশ দাঁত কেলিয়ে তাকায়। অশান্তি ত্যাগ করে আসুন রে বুবু, বড্ড অশান্তি হচ্ছিল পেটে। পারু চোখ ছোট ছোট করে বলে, অশান্তি? বাথরুমের কাজ জঙ্গলে সেরে আসলো আক্কাইসা। জমিদারকে দেখে আকাশ দৌড়ে পালায়। পারু পুনরায় ভ্রু কুচকে জিজ্ঞেস করে, বাথরুমটা কি আবার? রাজীব হালকা কেসে ওঠে। ইখওয়ান বিরক্তিতে ভ্রু কুচকে বলে, পায়খানা বোঝো? পারু লজ্জা পায়, কিন্তু আগের ন্যায় রেগে গিয়ে কোমরে এক হাত দিয়ে বলে ওঠে, জমিদারের কি আর কাজ কাম নেই নাকি পথে পথে মাইয়া মানুষরে দেখাই কাজ? রাজীব অবাক হয়ে ইখওয়ানকে দেখে, আরেকবার পারুলকে দেখে। ইখওয়ানের কুচকানো ভ্রু আরো কুচকে যায়। পারুল মুখ ফসকে কথা বলায় নিজেই থম মেরে যায়। কোমর থেকে হাত নামিয়ে নেয়। পারুল ভয় পেলেও বুঝতে দিল না, পুনরায় বলল, বিয়া কইরা নেন জমিদার সাহেব, তখন ঘরে বউ থুইয়া আর বাইরের দিকে নজর আসবে না। রাজীব শুকনো আবারও কেসে ওঠে। পারু বিরক্ত চোখে তাকায়। ইখওয়ান জহুরি চোখ দিয়ে পারুকে দেখায় ব্যস্ত। কি একটা রোগীর নিয়ে ঘুরেন, কথায় কথায় কাশে। মুখ বাঁকায় পারু। রাজীব কিঞ্চিত রেগে গিয়ে ইখওয়ানের দিকে তাকালো। রাজীবের দৃষ্টি অনুসরণ করে পারুল তাকায়। ইখওয়ানের রাগান্বিত চেহারা দেখে পারু ভুরকে যায়। বারবার ঢোক গিলতে লাগলো। বেয়াদব মেয়ে কোথাকার, এক্ষুনি আমার সামনে থেকে যাও। ইখওয়ানের কথায় পারু চমকে উঠল, মনে মনে খুশিও হয়। এক প্রকার দৌড়ে পালায় পারুল। সাহেব, মাইয়া খালি বেয়াদব না পাক্কা বেয়াদব? দেখলে কিভাবে আপনাকে অপমান করলো? ইখওয়ান দাঁত কিরমির করে বলে, নিজেও তো ঠিক এসেছিলে আড়ালে, এখন সাফাই দিচ্ছিস কেন হারামজাদা? ভুল বুঝবেন না সাহেব, যেখানে আপনি কিছু বললেন না আমি কি করে বলি? আপনি চাইলে আদেশ দিন, ধরে নিয়ে আসি, তারপর ইচ্ছা মতো শাস্তি দেন। ইখওয়ান শান্ত চোখে তাকায় রাজীবের দিকে। গলার স্বর শান্ত করে বলে,
শাস্তি? ঠোঁট বাঁকিয়ে হেসে পা বাড়ায় ইখওয়ান, পিছন থেকে পা মিলায় রাজীব। বিকেলবেলা ইকরাম শরীফ ঘুম থেকে উঠে ব্যালকনিতে গেলেন। চোখে আঙুল ছুঁয়ে বাইরে তাকান। চোখে পড়ে মনিকাকে ফুল গাছে পানি দিচ্ছে। ঘৃণায় চোখ ফিরিয়ে নেয় ইকরাম শরীফ। ইজি চেয়ারে বসে গা এলিয়ে দেয়। কপালে এক হাত ঠেকিয়ে নীলিমাকে ভাবতে লাগলেন। তোমার চোখে আমি নিজেকে হারিয়ে আজ নির্দেশনা হারিয়ে বসে আছি। তোমার ওই জোনাকি আলোর ভিতর চোখ তো কালো তিল আমাকে ভীষণ করে টানছে। কবে ফিরবে নীলিমা? আবার কবে হবে দেখা? দীর্ঘ নিঃশ্বাস নিলেন ইকরাম। সাহস করে তো বিয়ের কথা বলেই দিলাম। যে কারণে বিয়ে থেকে দূরে ছিলাম, তোমার জন্য পেলাম না নীলিমা। তোমাকে পাওয়ার আকুলতা যে আর সহ্য হচ্ছে না। বিশ্বাস করো, জীবন দিয়ে হলেও তোমাকে রক্ষা করবো নীলিমা। তুমি আমার একান্ত ব্যক্তিগত নারী হয়ে বুকের পিঞ্জরায় থাকবে। চোখ বন্ধ করে নেয় ইকরাম শরীফ। হারিয়ে যায় কল্পনা জগতে। মাঝে মাঝে ঠোঁট এলিয়ে হাসেন ইকরাম শরীফ। নীলিমা খুব কাঁদছে। সে কিছুতেই এই বিয়ে করবে না। দুজন মহিলা জোর করে নীলিমার দু হাত ধরে আছে। বিয়ে যে করেই হোক বন্ধ করাতে হবে। নীলিমা মনে মনে এখন চাচ্ছে তার ভাইজানকেই চাচ্ছে। খুব করে চাচ্ছে যে তার ভাইজান এসে বিয়ে আটকে দিক। কাজী সাহেব বাকি কাজ সেরে নীলিমাকে কবুল বলতে বলায় নীলিমা অসহায় চোখে বোন দুলাভাইয়ের দিকে তাকালো। তারা অপরাধীর ন্যায় চোখ নামিয়ে নেয়। নীলিমা চোখ বন্ধ করে অঝরে কাঁদতে লাগলো। চোখের কার্নিশ দিয়ে পানি পড়তে লাগলো। চোখের সামনে ভেসে উঠল ইকরামের হাস্যোজ্জ্বল মুখ, যে চোখে শুধু ছিল মুগ্ধতা। কানে বাজতে লাগলো ইকরামের বলা কথাগুলো। পুনরায় কাজীর বলা কথায় হুঁশ ফিরে আসে নীলিমার। চোখ মেলে তাকায় সামনে বসা বরবেশে মাতব্বরের দিকে। পান খাওয়া দাঁত কেলিয়ে হাসছে। নীলিমা পুনরায় চোখ বন্ধ করে নিল। সবাই তাড়া দিচ্ছে, কেউ বা ধমক দিচ্ছে তাড়াতাড়ি কবুল বলতে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে নীলিমা এবার উচ্চারণ করলো, কবুল। ধরপড় করে উঠে চোখ মেলে চারপাশে পর্যবেক্ষণ করতে লাগলো ইকরাম। না কোনো বিয়ের বাড়ি, না হচ্ছে নীলিমার বিবাহ। স্বস্তির শ্বাস নেয় ইকরাম। এতক্ষণ স্বপ্ন দেখছিল ইকরাম। সারা রাত নির্ঘুম কাটানোর ফলে পুনরায় চোখে ঘুম এসেছিল। ব্যালকনির বাহিরে দৃষ্টি রাখেন। সন্ধ্যা হয়ে এসেছে। বোধহয় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। ব্যালকনি থেকে রুমে আসেন। হাতে মুখে পানি দিয়ে মুখ মুছে নেন। পাঞ্জাবি পরে পরিপাটি হয়ে বাইরে পা রাখেন। একদিন দুদিন কেটে গেল, 5 দিন। নীলিমা ফিরে আসেনি। নিয়ম করে সকাল বিকাল নদীর ঘাটে যায় ইকরাম শরীফ। এই আশায় নীলিমা ফিরে আসবে, আবারও এক নজর দেখবে। স্কুলেও লজ্জা ভেঙে নীলিমার আসার কথা জিজ্ঞেস করেছিল মুবিনকে। ফলাফল শূন্য হয়। এই কয়দিনে পারুল আর ইখওয়ানদের দেখেনি। মনে মনে খুশি হয়েছে পারুল। শান্তিতে লতিফের সাথে দেখা করা যায়। ইকরাম শরীফ হাত গুজিয়ে দাঁড়িয়ে আছেন নদীর ঘাটে। দৃষ্টি তার নদীর ওপারের নৌকায়। প্রখর রোদ মাথায় নিয়ে প্রতিদিন এভাবে দাঁড়িয়ে থাকেন। চাঁদ মিয়া কেউ আসার কথা জিজ্ঞেস করলে বলে, আমার একান্ত ব্যক্তিগত প্রিয়জন আজ আসার কথা। নৌকা এগিয়ে আসছে। ইকরাম খুব করে চাচ্ছে এই যাত্রা এবার নীলিমা আসুক। চোখের তৃষ্ণা আজ মিটুক। আর কত তৃষ্ণাত্ম পথিকের ন্যায় তোমার জন্য অপেক্ষা করব নীলিমা। ভাবনায় ছেদ ঘটল। নৌকা এসে কিনারায় থামলো। একে একে নেমে এলেন সবাই। কাঙ্ক্ষিত মানুষটিকে না দেখতে পেরে চোখ বন্ধ করে নেয় ইকরাম। বুকে চিনচিন করে উঠল ব্যথা। বুকের ভিতর কেমন অস্বস্তিকর লাগছে ইকরামের। চোখ মেলে তাকায় ইকরাম। মুহূর্তেই বুকের ব্যথা গায়েব হয়ে গেল। অস্থিরতা হয়ে উঠল ভালো লাগার অনুভূতি। প্রশস্ত হলো দুই ঠোঁট। নীলিমা এগিয়ে আসছে। ইকরামকে এক পলক দেখেই মাথা নামিয়ে নেয়। ইকরামের সামনে আসতেই চাঁদ মিয়া চিল্লিয়ে ওঠে, একা যাইতে পারবা তো নীলিমা আম্মা? নীলিমা কাজ ফিরে বলে, জি চাচা যান, পারবো। নীলিমার কণ্ঠে কি ছিল জানা নেই। ইকরাম চোখ বন্ধ করে বুকে হাত দিল। মনে হলো বুকে কেউ তীর বসিয়েছে। নীলিমা পুনরায় ইকরামকে দেখলো। চোখ নামিয়ে সামনে পা বাড়ালো। ইকরাম চোখ মেলে দেখে নীলিমা তার সামনে নেই। পিছন ফিরে দেখে নীলিমা কিছু দূর এগিয়ে গেছে। দৌড়ে এসে নীলিমার পাশাপাশি হাঁটতে লাগলেন। নীলিমা থমকে দাঁড়িয়ে পড়ে। ইকরাম জোরে জোরে দম নিয়ে বলল, সাহস তো কম নয় মেয়ে তোমার। আমাকে দেখে তোমার পাশ কাটিয়ে আসো। নীলিমা অপরাধের ন্যায় মাথা নামিয়ে নেয়। ইকরাম মুচকি হাসে। এত লজ্জা পেতে হবে না, চলো বাসায় এগিয়ে দিয়ে আসি। নীলিমা প্রত্যুত্তরে কিছু বলল না। মাথা নিচু করেই হাঁটতে লাগলো। পাশাপাশি হাঁটছে ইকরাম, আর মাঝে মাঝে নীলিমাকে দেখছে। জানো, আমি তোমার ভাইজানের থেকে 4 বছরের বড়।
শ্রদ্ধা করবে আমায়, দেখা সাক্ষাৎ হলে সালাম দেবে। নীলিমা বাধ্য মেয়ের মতোই মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তোমার কি কথা বলতে অসুবিধা হয় নাকি লজ্জা পাচ্ছ? নীলিমা দাঁড়িয়ে পড়ে, শীতল চোখে তাকায়। ইকরাম এক হাত উঠিয়ে বলে, থাক বাপু, এভাবে তাকাতে হবে না। তোমার ওই মায়াবী চোখের সংজ্ঞা আমার কাছে নেই। নীলিমা পুনরায় চুপচাপ হয়ে হাঁটতে লাগলো আর মনে মনে বিড়বিড় করতে লাগলো, এই লোক তো এত কথা বলে কেন? কানের পকাগুলো জাগিয়ে তুললো। উফ, এনার যে বউ হবে মামুদ, কানে যেন কালা হয়, না হলে দিন রাতে ঝগড়া লেগেই থাকবে। আমি হলে তো মুখের আমের গাছের আটা লাগিয়ে দেব। ছি ছি ছি, নীলিমা কি ভাবছিস এইসব? কোন দুঃখে তুই ওনার বউ হতে যাবি? আচমকাই ইকরাম নীলিমার দিকে ডান হাত বাড়িয়ে দেয়। হাতে 3টা কাগজ। নীলিমা বুঝতে পারলো কাগজে কিছু লেখা আছে। অজানা ভয়ে নীলিমার বুক কেঁপে উঠল। ইকরামের দিকে ভয়ের চোখে তাকায়। ইকরামের চাহনি শান্ত। নীলিমার পুরো শরীর অসাড় হয়ে আসছে। ভয়ের চোটে নীলিমার হাত কাঁপছে। ইকরাম ওনাকে এসব দিচ্ছে কেন? তবে কি উনি জানেন না নারীরা শিক্ষা থেকে বঞ্চিত? জানবেনই বা কেন? ওনারাই তো এইসব নিয়ম করেছেন। তাহলে কি উনি... কি হলো নাও, নিয়ে আমাকে উদ্ধার করো। নীলিমা কি করবে বুঝতে পারছে না, অবুঝের মতো তাকিয়ে আছে ইকরামের দিকে। বুবু কি চিঠি দিয়েছেন? কি বুবু তো পড়তে জানে না জমিদার সাহেব? মুবিনকে দেখে নীলিমা স্বস্তি পায়। এতক্ষণ কাউকে আশা করছিল নীলিমা। মুবিন এসে নীলিমার পাশে দাঁড়ায়। ইকরাম হাত নামিয়ে নেয়। এক বুক কষ্ট নিয়ে চিঠিগুলো পাঞ্জাবির পকেটে রাখে। চোখ মুখে বিষণ্ণতা ছেয়ে গেছে, তবুও এককাল হাসে। চিঠি পড়ার জন্য হলেও মেয়েদের শিক্ষা ব্যবস্থা করার দরকার মমিন, অন্তত বাংলাটা। না হলে এমন সুন্দরী মেয়েরা চিঠি পড়ার আগেই গ্রামের মাতব্বরের বয় হয়ে যাবে। নীলিমা ভ্রুকুচকে তাকায় ইকরামের পানে। ইকরাম মুচকি হাসি দেয়। নীলিমা পুনরায় চোখ নামিয়ে নেয়। চল মুবিন, দেরি হয়ে গেল। মুবিন তার বোনের কথায় হাঁটা শুরু করে। নীলিমা এক পলক দেখে ইকরামকে। এখনো মুখে মুচকি হাসে। নীলিমা পা বাড়ায়। কিছুদূর যেতেই ইকরাম বলে ওঠে, কখনো কখনো তোমার স্পর্শ পাওয়ার তৃষ্ণা এতটা প্রকট হয় যে ইচ্ছে করে তুমি যে পথে হাঁটো সেই পথের ধুলোপরি হয়ে যায়। নীলিমা দাঁড়িয়ে পড়ে। বুকের ভিতর অনুভূতিগুলো ডানা মেলে উঠছে। ইচ্ছে করছে পিছনে থাকা মানুষটিকে জড়িয়ে ধরে বলি, আমি আপনার কথার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি জমিদার সাহেব, দয়া করে খুঁজে নিয়ে আপনার বুকে ঠাঁই দিন। নীলিমা পিছন ফিরে তাকায়। মুচকি হাসি দিয়ে পুনরায় পা বাড়ায় সামনে। ইকরামের মন বলছে নীলিমা হেসেছে। নিজেরও হাসি চওড়া হয়। বুকে হাত দিয়ে স্বস্তির শ্বাস নেয়। জমিদার বাড়ির ছেলে হয়েও গ্রামের মেয়ের পেছনে ঘুরবে, বিষয়টা হাস্যকর দেখায় না জমিদার পুত্র ইকরাম শরীফ? পুরুষালী কণ্ঠ শুনে ভ্রুকুচকে পিছনে তাকায় ইকরাম। অপ্রত্যাশিত ব্যক্তিকে দেখে কুচকানো ভ্রু আরো কুচকে যায়। ইকরামকে হতবাক হতে দেখে মুচকি হাসেন আফজাল হোসেন। আমার বোনকে প্রত্যাখ্যান করার তাহলে এটাই কারণ? প্রশ্নিত চোখে তাকিয়ে আছেন আফজাল হোসেন। ইকরাম ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবে, তারপর মুচকি হাসে। আপনার বোনকে প্রত্যাখ্যান করা হয়নি, আপনার আদরের বড় বোনের বিষয়ের এগিয়ে নিতে চাই না। তুমি চাইলেই আমি এগিয়ে নিতে পারি। রোহিত ভাইজানের বন্ধু হিসাবে জমিদার বাড়ির হালচাল জানা আছে আপনার, তাহলে দ্বিতীয়বার সাহস হয় কি করে? তোমার উপর ভরসা আছে বিদায় বলছি ইকরাম শরীফ। আপনার বোনকে যে আমি রক্ষা করব এই আশা করেন কিভাবে? তাছাড়াও আপনার বোনের মতো যে আলিয়ার ওই দশা হবে না এমন গ্যারান্টি আমি দিতে পারছি না। তাহলে তোমার মাঝেও ঘাপলা আছে বলতে যাচ্ছ? বিদ্রুপ হাসে ইকরাম। একই রক্ত বইছে শরীরে, আলাদা হই কি করে? আফজাল হোসেন চশমা ঠিক করেন। এর প্রত্যুত্তরে কি বলবেন ভেবে পেলেন না। তাহলে ওই মেয়েকে রক্ষা করবে কি করে? ইকরাম শরীফ শব্দ করে হাসলেন, যেন কোনো মজার কথা শুনলেন। হাসি থামিয়ে বললেন, রক্ষা? কাকে রক্ষা করব? জমিদাররা মেয়েদেরকে রক্ষা করতে জানে না, ভোগ করতে জানে। ছলে বলে কৌশলে একবার বিছানায় নিয়ে আসতে পারলে সব শেষ। আপনার কি মনে হয় এত কাঠখড় পোড়াচ্ছি এমনি এমনি? আফজাল হোসেন কিছু বললেন না। পুনরায় চশমা ঠিক করে ঘৃণায় চোখ সরিয়ে নিলেন। এই একমাত্র ব্যক্তিকে আফজাল হোসেন ভালো ভেবেছিল, সেটাও আজ মিথ্যে হয়ে গেল। সামনে এগোলেন না, পিছনে ফিরে পা বাড়ালেন বাড়ির উদ্দেশ্যে। আদরের বোনকে রেখে যাবেন না? ইকরামের কথায় থমকে দাঁড়ায় আফজাল হোসেন। পিছন ফিরে তাকায়। ইকরাম বুঝতে পারলেন উনি খুব রেগে আছেন। আরো রাগানোর জন্য এক ঠোঁট এলিয়ে হাসলেন। ব্যাস, আফজাল হোসেন আর দাঁড়ালেন না। ব্যস্ত পায়ে নদীর দিকে পা বাড়ালেন।
শয়তানি হাসি দিলেন ইকরাম, নিজেকে আগের ন্যায় ঠিক করে নিলেন। মুখে গম্ভীরতা এনে চারপাশে তাকিয়ে শীষ বাজিয়ে পা বাড়িয়ে দিলেন সামনে। ইকরাম শরীফ কিচ্ছু দূর যেতেই ঝোপ থেকে বেরিয়ে আসে চাঁদনি, হাতে খাবারের পাত্র। বাবার জন্যই নিয়ে এসেছিল। পথে নীলিমা আর জমিদারকে দেখে সন্দেহের বশে লুকিয়ে পড়ে। তপ্ত শ্বাস ফেলে চাঁদনি। কি করবে, এসব কাকে বলবে, ভাবতে ভাবতেই এগিয়ে গেলেন নদীর ঘাটে। মবিন মিটিমিটি হাসছে আর নীলিমাকে দেখছে। নীলিমা আর চোখে দেখে বিষয়টি ধরতে পারল। তুই এমন ছাগলের মতো হাসছিস কেন মুবিন? বোনের কথায় মুবিনের হাসি আরো চওড়া হয়। দাঁত কেলিয়ে বলে, জমিদার সাহেব তোরে ভালোবাসার পত্র দিয়েছিল বুবু। নীলিমা দাঁড়িয়ে পড়ে, ভয়ে বুক দুরু দুরু করছে। বিপদ বুঝিয়ে এলো, আর রক্ষা নেই। দাঁড়ালি কেন বুবু? তুই আম্মাকে বলে দিবি তাই না? মুবিন পুনরায় দাঁত কেলায়। শর্ত দিলে কবু না, যদি না দাস আম্মা আব্বারে কয়ে দিন। নীলিমা কিছুক্ষণ ভাবলো, তারপর রাজি হলো। মোদের স্কুলে পরশু হাডুডু খেলা আছে, তোকে যাওয়া লাগবে। নীলিমা চমকে উঠে তাকায়। ভুল ভাল বকিস না মুবিন, অন্য কোনো শর্ত দে। মুবিন মুখ অন্ধকার করে মাথা নামায়। নীলিমার খুব খারাপ লাগে। মুবিনের হাত ধরে নীলিমা। চল বাড়িতে, দেরি হয়ে যাচ্ছে। মুবিন নড়ে না, মাথা নিচু করেই বলে, তোকে যে জমিদারের ভালোবাসার পত্র দিয়েছে ভাইজানকে কই দিমু? নীলিমা অসহায় হয়ে যায়। নিজের পেটের ভাই কেমন শত্রুর মতো আচরণ করছে। আমার রাজি হবে না মুবিন, অযথা জেদ করছিস কেন? অন্য শর্ত দে, আমি মেনে নেব। তাছাড়া জমিদাররা মেয়েদের এইসব আচার অনুষ্ঠানে যাওয়া নিষেধ করেছে, তুই জানিস মুবিন। জেনেও কেন এমন শর্ত দিচ্ছিস বলতো? ঠিক আছে, বলে দিস, ভাইজান যখন আমাকে মারবে খবরদার এগোবি না। এইসব যখন জানার পর আমাকে বিয়ে দিয়ে দিবে, খবরদার কাঁদবি না। নীলিমা বলা শেষে হাঁটতে শুরু করে। মুবিন মাথা তুলে তাকায়, ঠোঁট উল্টে কিছুক্ষণ ভাবে। তাহলে জমিদার সাহেবকে বিয়ে করে দুলাভাই বানিয়ে দে। নীলিমা থমকে দাঁড়িয়ে পড়ে, মুবিনের দিকে তাকায়। মুখে এমন করে রেখেছে যেন সহজ কিছু বলেছে। চাইলেও আর এনে দিলাম। মুবিন এগিয়ে আসে। জসিমবু প্রতিদিন জমিদার সাহেবের তোর কথা জিজ্ঞেস করতো, কোনোদিন আসবো তুই? নীলিমার এখনো কথায় নিঃশ্বাস আটকে আসছে। মাথা বনবন করে ঘুরতে লাগলো, এই বুঝি জমিনে পড়ে যাবে। বুকের ভিতর কেমন এক অনুভূতি হচ্ছে। মন একবার বলছে সায় দিচ্ছে, আর একবার না বলছে। কেন এমন হচ্ছে সে নিজেও জানে না। কিন্তু ভাইজান না, না, সব ধ্বংস করে দিবে ভাইজান। না না, আমি এসব আর ভাবো না, ওনাকে বলতে হবে। উনি যেন আমাকে আর এসব কথা না বলে। ওনার কথায় নিজেকে আর হারাবো না। যা সম্ভব না তা নিয়ে স্বপ্ন দেখা নেহাতি বোকামি। বুবু কি হইলো? নীলিমা মুবিনের হাত ধরে। ভাই আমার, দয়া করে এইসব কথা বলিস না। এবারে মেলায় তোকে আমি অনেক খেলনা কিনে দেব। মেলা কোন দিন বুবু? আর 3 মাস পর মুবিন। আচ্ছা বুবু, কাউরে কবু না। নীলিমা স্বস্তি পায়, কিন্তু মনে ভয় থেকেই যায়। ছোট মানুষ কখন যে কি মুখ ফসকে বলে ফেলে বলা যায় না, চোখে চোখে রাখতে হবে। ইকরাম শরীফ মহলে ফিরে দেখতে পান তার আম্মার কক্ষে শোরগোল শোনা যাচ্ছে। বুঝতে পারলেন তার আম্মা হয়তো আবারও খুব অসুস্থ হয়ে পড়েছেন। অন্দরমহলে অনেকক্ষণ দাঁড়িয়েই থাকলেন ইকরাম শরীফ। বাসায় কোনো পুরুষ লোক নেই। ইকবাল ভাইজান আছেন, কিন্তু তার গলার আওয়াজ পেলেন না ইকরাম। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজার আড়ালে দাঁড়ালেন। রাবেয়া খালা ভেতরে আছেন। আম্মাজান কি খুব অসুস্থ? কবিরাজ রাখবো? ইকরামের কণ্ঠ শুনে আরেফা বেরিয়ে এলেন। কোথায় ছিল ইকরাম? রহমান চাচাকে দিয়ে কবিরাজ রেখেছিলাম, একটু আগেই চলে গেলেন। এখন কেমন আছেন? মোটামুটি। আসো, নাকি এখনো আসবে না ভেতরে? ইকরাম আর দাঁড়ালো না, নিজ কক্ষের দিকে পা বাড়ালো। আরেফা ইকরামের যাওয়ার পানে তাকিয়ে থেকে দরজা ভিড়িয়ে ভিতরে গেল। পারুবুর বাড়িতে ঢুকবি বুবু? মুবিনের কথায় নীলিমা তাকালো। আর কি করবি বলতো? বক বক করে পুরো মাথা তো খেলি, গাছে উঠে জলপাই পারলি। মেলা দেরি হচ্ছে, আমা খুব বকবে। চল বাড়ি। আরে আম্মা কিছু কবু না, চলেক তো। এক প্রকার জোর করেই নিয়ে যায় মুবিন নীলিমাকে। নীলিমা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই অবাক হয়ে যায়। পারুলদের উঠানে ইখন আর রাজীব বসে আছে। সামনে বসে হেসে হেসে কথা বলছিল রাহেলা বানু। নীলিমাকে দেখে মুখে কাঠিন্যতা এনে এগিয়ে আসে। মুবিন নীলিমার পিছনে লুকায়। কিরে নীলিমা, অসমে তুই কই থেকে আসলি? মক্তব্য যাসনি? না চাচ্ছি আম্মা, আপার বাড়ি থেকে আসলাম, ভাবলাম পারুলের সাথে দেখা করে যাই। ওই তো মক্তব্য, ওইখানে আইসে নাই।
আচ্ছা চাচি আম্মা, কাল থেকে আমাকে ডাকতে বলিয়েন। চল মুবিন। মুবিনকে নিয়ে ব্যস্ত হয়ে বের হয়ে যায় নীলিমা। এই মাইয়া শুদ্ধ ভাষায় কথা কেমনে বলতে পারে জমিদার সাহেব? রাজীবের বলা কথায় ইখওয়ান চিন্তিত হলেও আর বিষয়টা নিয়ে মাথা ঘামায় না, কারণ ইখওয়ান জানে মহিদুল গ্রামের ভাষা পছন্দ করে না। সন্ধ্যা নামার সাথে সাথেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে মৃদু আওয়াজ মেঘের গর্জন শোনা যাচ্ছে। মুবিন পড়তে বসেছে উঠানে, আসমানি বেগম চৌকিতে শুয়ে আছে। ঘুমিয়েছে নাকি জেগে আছে বোঝা যাচ্ছে না। নীলিমা তার ঘরের জানলার কাছে বসে বৃষ্টি দেখছে। তার বৃষ্টির শব্দ খুব ভালো লাগে। পুকুরের বৃষ্টি পড়া দেখছে। কেউ এসে নীলিমার চোখ চেপে ধরে। নীলিমা এক বাক্যে বলে দিল, পারুল, হাত সরা, বৃষ্টি দেখতে দে। পারুর কিছুটা মন খারাপ হয়, পাত্তা না দিয়ে জড়িয়ে ধরে। কেমন আছিস বুবু? মোদের বাড়ি নাকি গেছলি? পারু নীলিমাকে ধাক্কা দেয়। করছিস? কি মোদের দুলাভাই লাগেছে, ওর অমন ভাবে চাইয়া আসোস, চোখ সরাইলেই পলাইবে। বকবক করিস মা। পারুল, লতিফ ভাইয়ের কি খবর? কেমন চলছে তোদের? ভালোই, বিয়ে কথা কইছে, কিন্তু ওর বাড়ির লোক নাকি মানবো না, পলাই যেতে চায়। নীলিমা পারুর দিকে তাকায়। তার এই ভাইজানের বলা কথা মনে পড়ে যায়। একই গ্রামে বিয়ে করা মানেই বিপদ, সেজন্য হয়তো লতিফ পালাতে চায় পারুকে। তাহলে লতিফ সত্যি ভালোবাসে? না বুবু, তোর কাছে পরামর্শ নিবার আসনু। তুই কি মত দিছিস? আমি আর কি বলবো পারু, তোর ভালো মনে হবে যা করিস তাই। কিন্তু আমার মন কু গাইছে রে পারু, কেমন কেমন করছে, ভেবে চিন্তে কাজ করিস। আইসা বুবু, কাল কথা হইবে, বাড়ি যাই। বৃষ্টি কমলে যা, বৃষ্টিতে যাবি? প্রিয় আছে নীলিমা বুবু, থাক, আম্মা ফির বকবে। পারু চলে যায়। নীলিমা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় পুকুরে তাকায়। হাডুডু খেলায় নাকি মুবিনের পা ভেঙেছে, এমনও খবরে আসমানি বেগম স্কুলে যায়, সাথে পারুলকেও নিয়ে এসেছিল। নীলিমা ঘুম থেকে উঠে আসমানিকে খুঁজতে শুরু করে। আসমানিকে না পেয়ে নীলিমা ভয় করে গেল। একটু পর মক্তবের উদ্দেশ্যে রওনা দিবে, কিন্তু আসমানি বেগম কোথায় গেলেন তা নিয়ে নীলিমা চিন্তায় পড়ে গেল। সব জায়গায় খুঁজল, কিন্তু পেল না। ওড়না ঠিক করে মুখ ঢেকে নীলিমা বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। বাইরের দরজার খুলে ঢুকলো প্লাবন। নীলিমা পিছনে দুপা পিছিয়ে যায়, ভয় পেলেও প্রকাশ করলো না। প্লাবন ভাইজান, আপনি? প্লাবন দাঁত কেলিয়ে হাসে। মক্ষম সুযোগ পেয়েছে সে, কিছুতেই হাতছাড়া করতে চায় না। এই সুযোগে নীলিমার গায়ে কলঙ্ক লাগিয়ে বিয়ে করে নেবে। কিছু বলছেন না কেন? আমার বাড়িতে নাই, পরে আসুন। মুই তো তোর কাছেই আসছি নীলিমা। কথায় যেন কি ছিল। নীলিমা ভয় পেয়ে যায়, দোয়া দরুদ পড়তে শুরু করলো। প্লাবন সামনে এগোতে লাগলো। ওখানে দাঁড়াবে, ওখানে দাঁড়ান বলছি প্লাবন ভাইয়া। মুই তো দাঁড়াতে আসি নাই নীলিমা, তোকে যে করে হোক চাই। আল্লাহর দোহাই লাগে, সামনে এগোবেন না। নীলিমা কেঁদে ওঠে। নীলিমার সবকিছু এলোমেলো লাগছে। নীলিমা প্লাবনের চোখে মুখে পৈশাচিক হাসি দেখতে পাচ্ছে, ভিতরে শুকিয়ে আসছে। ধুকপুক করে শব্দ বেড়েই চলেছে, হাত পা কাঁপছে অনবরত। নীলিমা বুঝতে পারলো প্লাবন কথা শুনবে না, তাই কোনো রকম দৌড়ে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। প্লাবন মুখ কুচকে রেগে গিয়ে বলল, দরজা খোল নীলিমা, নইলে দরজা ভাঙিয়ে ঢুকেম। আল্লাহর দোহাই লাগে, আপনি চলে যান। কেন আমার এত বড় সর্বনাশ করতে চাইছেন? কারণ তোকে মোর লাগবেই, সেটা যে করেই হোক। নীলিমা ফুফিয়ে কেঁদে ওঠে, আল্লাহকে ডাকতে লাগে। প্লাবন দরজার দিকে এগোতে থাকলো। তুই এখানে কি করছিস প্লাবন?